আলভির কথা শুনে বাড়ির সবাই অবাকের শেষপ্রান্তে পৌঁছে গেল। শাহনাজ বেগম বললেন, তুই এটা কি বললি? হ্যাঁ মা, আমি ঠিকই বলেছি। ওদের সাথে এক ছাদের নিচে থাকলে আমাকে অনিশ্চয়তার মধ্যে থাকতে হবে। এভাবে থাকা যায় না। ইয়ামিন মির্জা বলে উঠলেন, অন্যায় ওরা করেছে, তাই এই বাড়ি থেকে যেতে হলে ওরা যাবে, তোমরা না। ইয়াদ বাবার কথা শুনে চমকে তাকাল। সবাইকে চুপ থাকতে দেখে ইয়াদ বুঝে গেল যে সবাই এই ব্যাপারে একমত। এটা বুঝতে পেরে ইয়াদ উঠে দাঁড়াল, তারপর সবার উদ্দেশ্যে বলল, সমস্যা নেই, আমি আর রূপ এই বাড়ি ছেড়ে চলে যাব। নুরুন্নাহারের প্রচণ্ড খারাপ লাগলেও সে কিছুই বলতে পারল না। কী বা বলবেন তিনি? বিবেকহীন মানুষদের মতো তো আর আচরণ করতে পারবেন না। ইয়াদ কারো থেকে উত্তরের অপেক্ষা না করে নিজের রুমের দিকে পা বাড়াল। রূপসাও তার পেছনে পেছনে চলে গেল। আলভি সেদিকে ভ্রুক্ষেপ না করে ডাইনিং রুমের দিকে চলে গেল। হাংরি, ডিনার করব। অলি পূর্বের মতোই থম মেরে বসে আছে। সে চায় না সংসারটা এভাবে ভেঙে যাক, কিন্তু সেও যে নিরুপায়। কিছুক্ষণ যেতেই ইয়াদ দুটো ব্যাগ আর রূপসাকে নিয়ে ড্রয়িং রুমে এসে হাজির হল। সবার উদ্দেশ্যে বলল, আমরা চলে যাচ্ছি। শাহনাজ বেগম না পেরে বলেই ওঠেন, কদিন পর উর্মির বিয়ে, এই সময় না গেলেই কি নয়? সবাই একসাথে শাহনাজ বেগমের দিকে তাকাতেই সে বলল, আমি বলতে চাইছি কটা দিনই তো, বিয়েটা হয়ে গেলে না হয়। না কাকিমা, আমি আপনাদেরকে অনিশ্চয়তার মধ্যে রাখতে চাই না। উর্মিলা ছলছল চোখে ইয়াদের দিকে তাকায়। ইয়াদ একটা ছোট্ট শ্বাস ফেলে বলে, আমি তোর বিয়েতে অবশ্যই উপস্থিত থাকব। তুই একদম মন খারাপ করিস না। উর্মিলা মাথা নিচু করে কেঁদে উঠল, বললেই হলো মন খারাপ করিস না। অলি ঠিকই বলেছে, ইয়াদের কাছে রূপসার অনুভূতি ব্যতীত আর কারো অনুভূতির মূল্য নেই। যদি থাকত তাহলে কি আলভির সাথে এরকম কিছু করতে পারত না? ইয়াদ কিভাবে পারল এভাবে সাজানো গোছানো সংসারটাকে শেষ করে দিতে? একটুও মায়া হল না? তোরা চলে যাবি ঠিক আছে, কিন্তু রাতের বেলাতেই যেতে হবে কেন? ঘড়ির দিকে তাকিয়ে দেখ, 12টা বাজে। উসমান মির্জার কথায় রূপসা নির্লিপ্ততা ভঙ্গিতে বলে ওঠে, সমস্যা নেই মামা, আমরা আপাতত আমাদের বাড়িতে যাচ্ছি। তারপর সেখান থেকেই অন্য কোথাও চলে যাব। আমাদের অনেক সৌভাগ্য যে ভাইয়া আর ভাবি আমাদেরকে এত সহজে ক্ষমা করে দিয়েছে। সত্যি বলতে এর চেয়ে বেশি কিছুই চাওয়ার নেই। রূপসার কথা শুনে ডাইনিং রুমে বসে থাকা আলভি অদ্ভুত চোখে একবার রূপসার দিকে তাকাল। কিন্তু তার সেই চাহনি কারো নজরে পড়ল না। ইয়াদ বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরতেই রূপসা বলে ওঠে, দাঁড়াও। ইয়াদ ঘাড় বাঁকিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই রূপসা বলল, যাওয়ার আগে নানুম্নির সাথে দেখা করে আসি। ইয়াদ দ্বিমত পোষণ করল, এত রাতে দাদুম্নির সাথে দেখা করবি কিভাবে? সে কি সজাগ আছে? তাছাড়া আমাদের চলে যাওয়ার বিষয়টা তাকে জানানো ঠিক হবে না। তাকে না জানিয়ে যেতে পারবো না। সে আমার আশায় থাকবে। আমি তাকে এই ব্যাপারে জানাবো না, বলবো বেড়াতে যাচ্ছি। ইয়াদ শ্বাস ফেলে রাজি হয়ে যায়। দাদুম্নির সাথে দেখা করা শেষে তারা মির্জা ভিলা থেকে বেরিয়ে গেল। 2 দিন পর, দিনের শেষ আলোটুকু নিভে গেছে, আকাশের বুকটা ঘন কালো মেঘে ঢাকা। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টির পানি ছোঁয়ার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে একজোড়া নিঃসঙ্গ হাত ব্যালকনির রেলিং ভেদ করে শূন্যে ভাসছে। মুহূর্তেই আকাশের বুকে জমে থাকা মেঘগুলো বৃষ্টি রূপে ঝরে পড়ল। বৃষ্টির তীব্রতা প্রকোপ। বন্যা হওয়ার পূর্বাভাস ছিল আগে থেকেই। ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা রূপসা বৃষ্টির মাঝেও ঠায় দাঁড়িয়ে আছে। বৃষ্টির ঝাপটা ইতোমধ্যেই কাকভেজা হয়ে গেছে। তবুও যেন এতেই শান্তি মিলছে, এতে করে আর খামখা চোখের পানিগুলোকে আটকে রাখার প্রয়াস করতে হচ্ছে না। সে আজকে কাঁদতে পারবে, খুব করে কাঁদতে পারবে। বৃষ্টির সাথে পাল্লা দিয়ে ভেতরে থাকা আবেগ নামের ঝড়টাও ভয়ঙ্করভাবে আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে যেন। সেই ঝড় মোকাবিলার জন্য রূপসা প্রস্তুতি নিচ্ছে। এমন সময় দরজা ঠেলে ইয়াদ প্রবেশ করল। রূপসাকে এভাবে ভিজতে দেখে তার ভ্রুযুগল কুঁচকে গেল। তুই এখানে দাঁড়িয়ে বৃষ্টিবিলাস করছিস নাকি? রূপসা উত্তর দিল না, কিন্তু কিছুক্ষণ যেতেই সে ভারসাম্য হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। ইয়াদ ভীষণ ঘাবড়ে গেল, একছুটে এসে রূপসাকে সামলানোর চেষ্টা করতে লাগল। রূপসা হঠাৎ করেই ইয়াদকে জড়িয়ে ধরল। ইয়াদের শার্ট খামচে ধরে গগনবিদারী আর্তচিৎকারে ফেটে পড়ল। তার চিৎকারে ইয়াদের শরীর অবশ হয়ে এল। কি হয়েছে তোর? এরকম করছিস কেন? আমি তারা চিহ্ন রে যাচ্ছি ইয়াদ। আমি আর বাঁচব না হয়তো। রূপসার বিলাপ শুনে ইয়াদ পাগল প্রায়। এই দিনটা যেন না দেখতে হয়, সেই জন্যই তো সে ইচ্ছার বিরুদ্ধে গিয়েও অন্যায় করেছিল।
তবুও কেন তাকে এই দিনটার সম্মুখীন হতে হল? রূপসার ভেজা শরীরটা ক্রমশই উষ্ণতা হারিয়ে নিস্তেজ হয়ে যাচ্ছে, তবুও সেই নিদারুণ কষ্ট লাঘব হওয়ার নাম নেই, বুক চিরে শুধু আর্তনাদ বেরিয়ে আসছে। এই পর্যায়ে এসে রূপসার প্রবল শ্বাসকষ্ট শুরু হল। সে আমার কেন হল না ইয়াদ? এত করে চাওয়ার পরেও সে আমার হল না, আমি মেনে নিতে পারছি না। তার মনের দরজায় সর্বপ্রথম আমি করা নাড়ার পরেও কি করে অন্য কেউ আমার আগে প্রবেশ করল? আমি এই ব্যর্থতা কিভাবে সহ্য করব? তাকে ছাড়া আমি যে কিছুই ভাবতে পারি না। সে আমার সাথে এতটা নিষ্ঠুর আচরণ কিভাবে করতে পারল? ইয়াদের মুখাবয়ব রক্তিম বর্ণ ধারণ করল। এর আগে সে বরাবরই অলির উপর বিরক্ত হয়ে তাকে রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আজ ইচ্ছা করছে আলভির সাথে সাথে রূপসাকেও মেতারা চিহ্ন রে ফেলতে। আলভির নামে রূপসার এই বিলাপ, এই অভিযোগগুলো ইয়াদ সহ্য করতে পারছে না। ইয়াদ ক্রোধের বশবর্তী হয়ে এক বিরাট দুঃসাহস করে বসল, রূপসার মুখটা দুহাতের আজলায় নিয়ে রূপসার ওষ্ঠদ্বয় নিজের ঠোঁট চেপে ধরল। ঘটনার আকস্মিকতায় রূপসার সমস্ত সত্তা কেঁপে উঠল। কিছুক্ষণ পর ইয়াদ রূপসাকে ছেড়ে দিয়ে বলল, আজকের পর থেকে আমার সামনে ভাইয়ার নামে তুলে রাখা অভিযোগের খাতা খুলবি না কখনো। ইয়াদ চলে যেতে নিলে রূপসা তার পা জড়িয়ে ধরে। ইয়াদ চরম বিস্মিত হল। আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমি তারা চিহ্ন রে যাচ্ছি। রূপসার কথার মানে বুঝতে পেরে ইয়াদ রক্তচোখে রূপসার দিকে তাকাতেই আকাশে বিদ্যুৎ চমকায়। হাঁটু মুড়ে রূপসার সামনে বসে নির্লিপ্ততা গলায় বলল, তারা চিহ্ন তত্ত্ববরণ করতে চাস নাকি বাঁচতে চাস? রূপসা ইয়াদকে জড়িয়ে ধরে বলল, আমি তোমার ভালোবাসার স্বাদ গ্রহণ করে বাঁচতে চাই। আমি জানি আমি এখনও স্বার্থপরের মতো বিহেভ করছি। আমি এও জানি আমার দেহটা ছাড়া তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। আমার জন্য তোমার না পাওয়ার তালিকা আরও লম্বা হতে চলেছে। তবে আমার বেহা মনটা আজ স্বামীর ভালোবাসা পেতে চায়। তারা চিহ্ন তত্ত্বর দ্বারপ্রান্ত থেকে ফিরে আসতে চায়। তুমি তোমার এই স্বার্থপর বউটাকে নিজের করে নেও একবার, প্লিজ। আর কখনো চাইব না। ইয়াদ অপেক্ষা করল না, একদম হঠাৎ করেই রূপসাকে কোলে তুলে নিয়ে বেডরুমের উদ্দেশ্যে হাঁটা ধরল। ঠান্ডা আবহাওয়ায় উষ্ণতার খোঁজে আলভির বুকের মাঝে আরও সিটিয়ে গেল অলি। আলভি মাথা উঁচু করে আরিশের গায়ে ভালো করে কম্বল জড়িয়ে দিল। তারপর অলির ঘাড়ের ভাঁজে মুখ গুজে একটা লম্বা শ্বাস টানল। অলির শরীরের মাতাল করা ঘ্রাণে আলভির নিজেকে নেতারা চিহ্ন সাগ্রস্ত লাগছে। সে অলিকে একটানে নিজের বাম পাশে এনে শোয়াল। তারপর ভাবনা চিন্তা না করেই অলির বন্ধ ঠোঁটজোড়ায় ঠোঁট ডুবিয়ে দিল। ঘুমের ঘোরে দম বন্ধ হয়ে আসায় অলি ফট করে চোখ মেলে তাকায়। ড্রিম লাইটের হালকা আলোয় আলভির মুখটা দেখে অলি ছটফট করতে লাগল। ফলস্বরূপ আলভি এক হাত দিয়ে অলির দুহাত চেপে ধরে মন ভরে চুমু খেয়ে অলিকে ছেড়ে দিল। ছাড়া পেতেই অলির মেজাজ খারাপ হল। এরকম কেউ করে? আমার দম আটকে যাচ্ছিল। আলভি মাতাল কণ্ঠে বলল, আমি তো তোমার ঠোঁটে চুমু খেয়েছি, দম আটকে যাবে কেন? অলি থতমত খেয়ে গেল। সে কিভাবে বোঝাবে আলভির ঠোঁটের স্পর্শে অলির শরীর অসাড় হয়ে আসে, এমনকি হৃৎস্পন্দনের ছন্দপতন ঘটে। আমি চুমু খেলে তোমার ভালো লাগে না হানিবি? অলি লজ্জায় আর্স্ট হয়ে গেল। বুকের ভেতর টিপটিপ টিপটিপ করছে। আলভি অলির কানের কাছে মুখ নিয়ে হিসহিসিয়ে বলল, আমার তো খুব ভালো লাগে। অলি প্রসঙ্গ পাল্টে বলল, আপনি ঘুমাচ্ছেন না কেন? ঘুম আসছে না হানিবি? এরকম ঠান্ডা আবহাওয়ায় বউ পাশে থাকলে ঘুম আসে? বলো। অলি কিছু একটা ভেবে বলে উঠল, আমার পাশে শুয়ে ঘুম না এলে সোফায় গিয়ে শুয়ে পড়ুন। এখন তো আলো আছেই, আমি ওকে নিয়েই ঘুমাতে পারব। অলি উঠে আরিশের সাইডে যেতে নিলে আলভি তাকে থামিয়ে দেয়। এই রকম ওয়েদারে বিবাহিত পুরুষ মানুষ কখনোই বউকে রেখে সোফায় ঘুমাবে না। অলির কপালে চিন্তার ভাঁজ পড়ল, মানে কি? এই না বললেন আমি পাশে আছি বলে ঘুম আসছে না? আলভি বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করল, তুমি আমার কথা বুঝতে পারছ না হানিবি। আমি বলতে চাইছি, বৃষ্টির দিনে বউকে আদর না করলে ঘুম আসে না। কথাটা শুনে অলির গালজোড়া গরম হয়ে এলো। আলভি অলির দিকে ঝুঁকে গিয়ে ভারী গলায় উচ্চারণ করল, ILOVEYUHONEYBE। অলির শ্বাসপ্রশ্বাস এলোমেলো করে দেওয়ার জন্য আলভির মুখ নিঃসৃত উক্ত বাক্যটিই যথেষ্ট ছিল। অলি না পেরে আলভির বুকে মুখ গুজতে চাইল। আলভি বাধা দিয়ে বলল, আমি তোমাকে প্রপোজ করেছি আর তুমি পালাতে চাইছ? তুমি কোনোভাবে আমাকে রিজেক্ট করছো না তো? অলি তড়িৎ গতিতে নাবোধক মাথা নাড়ল। নার্ভাসনেসের ঠেলায় লজ্জাবতী গাছের ন্যায় নুয়ে যেতেই আলভি বলে ওঠে, এমনি আমার মাথা ঠিক নেই, তার উপর তুমি আমাকে সিতারা চিহ্ন ডিউস করেই যাচ্ছ।
কাজটা কি ঠিক করছো? অলি উঠে বসতে চাইলে আলভি বাধা দিয়ে অভিমানী সুরে বলে, স্বামীকে রিজেক্ট করলে? অলি একটা শুষ্ক ঢোক গিলে বলল, আমি রিজেক্ট করিনি। তাহলে উত্তরটা দেও। অলিকে দোনমনো করতে দেখে আলভি ঠোঁট কামড়ে হেসে উঠল, আমার ইনোসেন্ট ওয়াইফ কি প্রপোজ অ্যাকসেপ্ট করতেও জানে না? অলি কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আই লাভ ইউ টু। আলভি স্তব্ধ হয়ে গেল। কি বললে? আই লাভ ইউ টু। আলভি অস্থির গলায় বলল, আরেকবার বলো জান। আই লাভ ইউ। আলভির হার্টবিট বেড়ে গেল, গলা শুকিয়ে আসছে, তবুও অলির মুখ থেকে বারবার এই কথাটাই শুনতে মন চাইছে। বাংলায় বলো কলিজা। অলি এক নিঃশ্বাসে বলল, আমি আপনাকে ভালোবাসি। আলভি অলির হাতটা নিজের গালে ঠেকিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি। এভাবে বলো। অলি এবার আলভির দিকে চাইল। বললাম তো। আলভি অলির ঠোঁটে আঙুল ছোঁয়াল। তুমি করে বলো। আপনি করে বললে কি সমস্যা? আহা, বলোই না, দেখি কেমন শোনায়। অলি মাথা নিচু করে বলতে শুরু করল, আমি তোমাকে ভালোবাসি। আলভি অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। মুহূর্তেই অলির কোমর চেপে ধরল। অলি কিছু বলতে চাইলেও বলতে পারল না, তার আগেই আলভি অলির গালে ঠোঁট ছোঁয়াল। তোমার মুখ থেকে তুমি ডাকটা শুনে ভালো লেগেছে, তাই এখন থেকে আমাকে তুমি করেই বলবে, ঠিক আছে? আলভির গম্ভীর কণ্ঠ শুনে অলি অজান্তেই হ্যাঁ বোধক মাথা নাড়ে। তাহলে বলো, কি বলবো? আলভি অলির ঠোঁটের দিকে তাকিয়ে বলল, কি বলবে খুঁজে পাচ্ছ না? এক কাজ করো, সেদিনের মতো করে বলো, আমাকে আদর করো। অলি সরে যেতে চেয়েও পারল না। আলভি কণ্ঠ খাদে নামিয়ে বলল, প্লিজ বলো, আমি শুনতে চাই। তোমার স্বামী শুনতে চাইছে, তুমি বলবে না? অলি অসহায় চোখে আলভির দিকে তাকায়। লোকটা ভালোই বুঝে গেছে তাকে কি বলে ফুটবল করা যায়। বলবে না? অলি হ্যাঁ বোধক মাথা নেড়ে চোখ বন্ধ করে নিল। আমাকে আদর করো। আলভি ঠোঁট চেপে হেসে উঠল। অলিকে বুকে টেনে নিয়ে বলল, তোমার কি মনে হয় আমি তোমার সাথে জোর করব? অলি প্রতিউত্তর করল না। আলভি একটা শ্বাস ফেলে বলল, আমি তোমাকে টিজ করছিলাম। ধৈর্যের শেষপ্রান্তে না যাওয়া অবধি আমি তোমার সাথে জোরাজুরি করব না। এই ব্যাপারে নিশ্চিন্ত থাকো। যদিও আমার ধৈর্যশক্তি খুব বেশি নয়, তবুও চেষ্টা করব। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। সিলেট অঞ্চলে বন্যার প্রবণতা বরাবরই বেশি। সেই সূত্রে এখানের আবহাওয়া আরও খারাপ। নোমান ফোনে নিউজ দেখছিল। রা এতক্ষণ যাবৎ চুপচাপ শুয়ে থাকলেও হঠাৎ করেই বলে ওঠে, নানু আজকে আমাকে কি বলেছে জানেন? রায়ার কথা শুনে নোমান ভ্রু কুঁচকে রায়ার দিকে তাকায়। কি বলেছে শুনি? বলেছে তার নাকি একা একা বাড়িতে থাকতে ভালো লাগে না। আপনি কাজে চলে যান, আমি কলেজে চলে যাই। সে নাকি আরিশকে খুব মিস করছে। নোমান পুনরায় ফোনের স্ক্রিনে দৃষ্টি নিবন্ধ করে বলল, জানোই তো কয়েকদিন পর আলভি ভাইয়ের বোনের বিয়ে, আমাদেরকেও দাওয়াত দিয়েছে, নানুকেও তো নিয়ে যাব। তো আমরা তো 2 দিনের জন্য যাব। তারপর তো নানু আবার একা হয়েই যাবে। নোমান শ্বাস ফেলে বলল, যা বলার সোজাসুজি বলো। রা অকপট ভাবেই বলে ওঠে, আরিশের মতো যদি আমাদেরও একটা বেবি থাকত তাহলে নানুর আর একা থাকা লাগত না। কথাটা শুনে নোমান ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। চমকিত নয়নে তাকালো রায়ার দিকে। রা মুখে হাসি টেনে বলল, এভাবে তাকাচ্ছেন কেন? আরে এসব তো নানু বলেছে। আমার কি দোষ? শোনো নানু বয়স্ক মানুষ, তাই এসব বলবে, সেটাই স্বাভাবিক। এসব কথাবার্তা বলা বয়সজনিত একটা রোগ হিসেবে ধরে নেবে। রায়ার মুখটা ছোট হয়ে গেল। কিন্তু আইডিয়াটা তো খারাপ না। নোমান হালকা কেশে গলা পরিষ্কার করে নিল। কিছু কি বললে? আমি আসলে শুনতে পাইনি। কিছু না, আপনি বরং ফোন ঘাটুন। শুভরাত্রি। বলেই রা মুখ বাঁকিয়ে উল্টো দিকে ঘুরে চোখ বুজল। নোমান নৈশব্দে ফোনটা রেখে রায়ার দিকে ফিরল। কাপা কাপা হাতটা রায়ার দিকে বাড়িয়ে দিল, কিন্তু সংকোচবোধ করে নিজেকে সংযত করে নিল। 3 দিন পর আজকে উর্মিলার বিয়ের শপিং করার জন্য উর্মিলা, নূরজাহান, শাহনাজ বেগম, অলি আর আলভি শপিং মলে এসেছে। আলভি আরিশকে কোলে নিয়ে বসে আছে, বাকিরা শাড়ি দেখতে ব্যস্ত। এরই মাঝে দিহান এসে হাজির হল। দিহানকে দেখে উর্মিলা ভীষণ খুশি হল। সে জানত না যে দিহান আসবে। দোকানদার অনেকগুলো শাড়ির ভাঁজ খুলে তাদেরকে দেখাচ্ছিল, বেশিরভাগ শাড়ি বিয়ের। সেসবের মাঝেই আলভির নজর পড়ল একটা ডার্ক গ্রিন রঙের শাড়ির উপর। শাড়িটার পাড়ের উপর লাল, নীল, হলুদ রঙের গোলাপ ফুলের কারুকাজ করা। শাড়িটা দেখেই আলভি একটা শুকনো ঢোক গিলল। বাকি সবাই উর্মিলার বিয়ের শাড়ি চুজ করছে, অলির খেয়ালও সেদিকে।
এই সুযোগে আলভি নির্দিষ্ট শাড়িটি তুলে নিল। শাড়িটা অদ্ভুত রকমের সুন্দর। সে গোলাপ ফুল পছন্দ না করলেও শাড়িটা তার নজর কেড়েছে। মির্জা ভিলার চারপাশ লাইটের হরেক রঙা আলোয় ঝলমল করছে। এখন যে রাত্রিবেলা সেটা বোঝারও জো নেই। উর্মিলার বিয়ে উপলক্ষে ভীষণ জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়েছে। হবে নাই বা কেন, বাড়ির একমাত্র কন্যার বিয়ে বলে কথা। আজকে উর্মিলার গায়ে হলুদ, গতদিন মেহেন্দি উপলক্ষেও বেশ বড় আয়োজন করা হয়েছিল। বাড়ির আনাচে কানাচে মানুষ গিজগিজ করছে। দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন এসেছে। গায়ে হলুদের স্টেজের পুরোটাই গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। উর্মিলাকে কেন্দ্র করে বসে আছে মেয়েদের দল। ঈশা, তিশা, সামিরা আর স্বামীরও গতকালকেই এসেছে। সেই সাথে ইয়াদ আর রূপসাকেও গতকালকেই আসতে হয়েছে। উসমান মির্জা আসতে বলাতে না এসে পারেইনি। নোমান আর রা আজকে বিকালে এসেছে। সবার পরনে কমলা রঙের শাড়ি। উর্মিলার গায়ে শোভা পাচ্ছে কাঁচা হলুদ রঙের শাড়ি। উর্মিলার হাতের পাশাপাশি প্রত্যেকের হাত ভর্তি করে মেহেন্দি দেয়া। গতকাল সবাই মাঝরাত পর্যন্ত মেহেন্দি দিয়েছে। গায়ে হলুদের পর্ব শুরু হতেই দিহান তার কয়েকজন কাজিনকে নিয়ে উপস্থিত হল। দিহানকে দেখে উৎসুক জনতার ন্যায় মেয়েরা এক প্রকার হামলে পড়ল। কি ব্যাপার দুলাভাই, বউয়ের জন্য আর একটা দিন অপেক্ষা করতে পারলেন না বুঝি? এত তরাস? ঈশার কথা শুনে দিহান কান চুলকে বলল, আজকের মতো স্পেশাল একটা দিনে না এসে পারলাম না গো আধা ঘরোয়ালি। দিহানের কথা বলার ধরন শুনে উপস্থিত সবাই হেসে উঠল। তিশা বলল, তা শুধু দেখতেই এসেছেন তো? দিহান গলা পরিষ্কার করে বলল, শুধু দেখতেই আসিনি, অ্যাকচুয়ালি আমি সবার আগে উর্মির গালে হলুদ ছোঁয়াতে চাই। সামিরা এই সুযোগেরই অপেক্ষায় ছিল। সে একটু ভাব নিয়ে বলল, তা বেশ তো, পেমেন্ট করুন আগে, তারপরই আমাদের বনুর গায়ে হলুদ ছোঁয়ানোর অনুমতি পাবেন। দিহানের এক কাজিন বলে উঠল, আরে বেআইন, আপনি হয়তো একটু বেশিই কাজ করে ফেলেছেন, তাই উল্টো পাল্টা বকছেন। টাকা পয়সার হিসেব আজকে নয় কালকে হবে। ঈশা কিছু বলতে যাবে তার আগেই রা বলে ওঠে, তাহলে আপনারাও বরং কালকেই আসুন, আজকে আর কোনের দেখা পাওয়া হচ্ছে না। রায়ার কথার পিঠে সবাই হ্যাঁ হ্যাঁ করল। অলি একপাশে দাঁড়িয়ে আছে, কথা বলার প্রয়োজন পড়ছে না বিধায় সে শুরু থেকেই চুপ। নোমানের নানু আসার পর থেকেই আরিশকে নিয়ে খুব একটা চিন্তা করতে হচ্ছে না তাকে। মেয়েদের টিমের সাথে না পেরে দিহান চলে গেল আলভির খোঁজে। বোনের বিয়েতে কি আর ভাই নবাবের মতো ঘুরে বেড়াতে পারে? আলভিও পারছে না। সব দিকের তদারকি করতে করতে সে বেজায় ব্যস্ততার মাঝে সময় পার করছে। অবশ্য তাকে হেল্প করার জন্য ইয়াদ, সামির আছে। নোমানও টুকটাক হেল্প করার চেষ্টা করছে। আলভি কালকের জন্য ডেকোরেশন করার জায়গায় দাঁড়িয়ে সবকিছু পর্যবেক্ষণ করছে। দিহানকে আসতে দেখে তার ভ্রুযুগল কুঁচকে গেল। ভাই বাঁচা আমাকে। ওই তুই এখানে কি করিস? বিয়ের ডেট ভুলে গেলি নাকি? দিহান নিজের চুল ঠিক করতে করতে বলল, ডেট মনে আছে, আমি তো উর্মিকে প্রথম হলুদ ছোঁয়াতে এসেছি। কিন্তু তোর দজ্জাল কাজিনগুলো আমাকে উর্মির কাছে যেতে দিচ্ছে না। যেতে দেবে না কেন? তুই একটু চল না আমার সাথে। আলভিকে কথা বলার সুযোগ না দিয়ে দিহান নিয়ে যেতে লাগল। তাকে দিহানের সাথে আসতে দেখে মেয়েদের দল নিজেদের মধ্যে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। কি হয়েছে? দিহানকে যেতে দিচ্ছিস না কেন? ওকে যেতে দে, হাতে বেশি সময় নেই, গায়ে হলুদের পর্ব শুরু করতে হবে। সামিরা এগিয়ে এসে বলল, আমরা যেতে দেব না, সেটা তো একবারও বলিনি, শুধু বলেছি পেমেন্ট করে তারপর যেতে। আলভি বিড়বিড় করে উচ্চারণ করল, পেমেন্ট? তিশা বলল, হুম পেমেন্ট, আমরা ওনাকে আগে হলুদ লাগানোর পারমিশন কি বিনে পয়সাতে দেব নাকি? আলভির চোখে মুখে বিরক্তি ফুটে উঠল, এসব আবার কি ধরনের রীতিনীতি? দেখ ওকে বাধা দিস না, আজকের দিনটা ওদের দুজনের জন্যই খুব স্পেশাল। আলভির কথার পিঠে কথা বলার সাহস কেউ পাচ্ছে না। সবারই নিজেদের চুল আর গালের প্রতি মায়া আছে। এরই মাঝে সামিরা পেছনে লুকিয়ে থাকা অলিকে টেনে বের করে সামনে ঠেলে দিল। আলভিকে আসতে দেখে অলি নিজেকে আড়াল করে নিয়েছিল। সে এত সাজগোছো করে ঘুরে বেড়াচ্ছে দেখলে আলভি রেগে যেতে পারে। সেসব ভেবেই সে আলভির চোখে পড়তে চায়নি। কিন্তু এরা তো তাকেই বলির পাঠা বানিয়ে ছাড়ল। হঠাৎ করে অলিকে দেখে আলভির কপালের টানটান ভাবটা কেটে গেল। সে একবার পা থেকে মাথা পর্যন্ত অলিকে পরখ করে নিল। অলির পরনে কমলা রঙের শাড়ি, হাতে, কানে আর গলায় শুভ্র রঙের কাঠগোলাপ ফুলের তৈরি ফ্লোরাল জুয়েলারি, মাথায় আধা ঘোমটা দেয়া, মুখে হালকা মেকআপ, লম্বা চুলগুলো সাইড বেনি করে ডান সাইডে এনে রাখা।
সব মিলিয়ে অলিকেই আস্ত একটা কাঠগোলাপ দেখাচ্ছে। আলভি ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে অলির দিকে। অলি তো মাথা নিচু করে ঘাসের দিকে তাকিয়ে আছে। আলভির এই দৃষ্টি যেন তার শরীরে আগুন জ্বালিয়ে দিচ্ছে। আলভিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আশেপাশের সবাই হেসে উঠল। দিহান তাকে ধাক্কা দিয়ে বলল, কিরে, স্ট্যাচু হয়ে গেলি কেন? আমাকে তো এখনও যেতে দিচ্ছে না। একটা রামধমক দে না। দিহানের কথা যেন কানেই নিল না আলভি। এদিকে ঈশা এগিয়ে এসে অলির কানে কানে কিছু বলতেই অলি মাথা সোজা করে আলভির দিকে তাকায়। ঠোঁটের কোণে হাসি টেনে বলে, তুমি ওনার পক্ষ কেন নিচ্ছ? টাকাটা আমাদের প্রাপ্য, আমাদেরকে আদায় করে নিতে দেও। ভুলে যেও না তুমি হচ্ছ কনের বড় ভাই। ওনার পক্ষপাতী করা তোমাকে মানায় না। আলভির গলা শুকিয়ে এলো। অলির মিষ্টি কণ্ঠস্বর যেন তাকে বশ করে ফেলছে। পরিস্থিতি বুঝতে পেরে দিহান বলে ওঠে, ভাবি আপনিও ওনাদের দলে? এটা মানতে পারলাম না। অলি দিহানের দিকে তাকালো, দেখুন ভাইয়া, আমরা অনেক কষ্ট করে আপুকে সাজিয়েছি। আর সে এখন পর্যন্ত আপনার বউ হয়নি। সেই হিসেবে তাকে হলুদ লাগানোর পারমিশন আপনাকে তো এমনি এমনি দেয়া হবে না, তাই না? অন্তত আমাদের সাজানোর পারিশ্রমিকটুকু তো দিবেন নাকি? এত কিপটেমি করলে হয় না। দিহান আলভির পিঠে খোঁচা মারতেই আলভি শান্ত চোখে দিহানের দিকে তাকায়। ফট করেই বলে ওঠে, ওদের কথায় লজিক আছে, তাড়াতাড়ি টাকা দিয়ে দে। আলভির দল পাল্টানো দেখে দিহান বিস্মিত হল। চোখমুখ কুঁচকে জিজ্ঞেস করল, কত টাকা পেমেন্ট করতে হবে? ঈশা বলে উঠল, আপাতত 50,000 দিলেই হবে। দিহান আলভির কানের কাছে মুখ নিয়ে বলল, দোস্ত এরা তো দেখছি জনসম্মুখে ডাকাতি করার পরিকল্পনা করেছে। তুই তো কাবিন পরিশোধ করতে গিয়ে ফকির হয়েছিলি। এরা তো দেখি কাবিন লেখানোর আগেই আমাকে ফকির বানিয়ে ফেলবে। আলভি দায়সারা ভাব নিয়ে বলল, মাত্র এই কয় টাকা পরিশোধ করতে গিয়ে ফকির হলে চলবে নাকি? টাকা দিয়ে ঝামেলা মিট কর তাড়াতাড়ি। তোর দেখি আমার থেকেও বেশি তাড়া, ব্যাপার কি? আলভি কিছু না বলে অলির দিকে তাকালো। দিহানের কাজিনরা বলে কয় 20,000 টাকায় ব্যাপারটা মিটিয়ে দিহানকে নিয়ে স্টেজের দিকে চলে গেল। সবাইকে অনুসরণ করে অলিও স্টেজের দিকে পা বাড়াল। ঠিক সেই সময়েই অলি নিজের হাতে টান অনুভব করল। ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতেই দেখল আলভি তার হাত ধরে টানছে। অলি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই আলভি বলে ওঠে, এভাবে আমার হক নষ্ট করাটা কি খুব জরুরি ছিল? তার কথার অর্থ অলির বোধগম্য হল না। আলভি হ্যাচকা টানে অলিকে কোলে তুলে বাড়ির দিকে হাঁটা ধরল। অলিকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে একটা ভেজা কাপড় দিয়ে অলির মুখ থেকে মেকআপ তুলে ফেলছে আলভি। অলির এবার কান্না পাচ্ছে, সে কত কষ্ট করে মেকআপ করেছিল। এই আলভি কি তাকে একটু সাজতেও দেবে না? যদিও অলি সচরাচর সাজে না, কিন্তু বাড়িতে এত বড় অনুষ্ঠান চলছে, সেখানে বাড়ির বউ কি কাজের লোকের মতো ঘুরে বেড়াবে? মেকআপ তোলা হয়ে গেলে আলভি গভীরভাবে অলির চেহারা পর্যবেক্ষণ করতে লাগল। বিরক্তির শ্বাস ফেলে বলল, তোমাকে তো মেকআপ ছাড়াও সবার থেকে সুন্দর দেখাচ্ছে। কি করি বলো তো? অলি গাল ফুলিয়ে বলল, কতগুলো কালি মেখে যাই তাহলে? আলভি ঠোঁট কামড়ে হাসল। আগুনে ঘি ঢেলে বলল, গুড আইডিয়া। কালি দিয়ে তোমার গালে আমার নাম লিখে দেব ভাবছি। তুমি কি বলো? অলি এবার হাত দিয়ে মুখ ঢেকে নিল, না প্লিজ, এমন করবেন না। আলভির হাসি আরও বিস্তর হল, সবার সামনে তুমি করে বলে এখন আপনি করে বলছ? এখন তো ডেফিনিটলি আমার নাম লিখে দেব। অলি মুখ থেকে হাত সরিয়ে মাথা নিচু করে বলল, গালে নাম লিখে দিতে হবে কেন? আপনার নাম তো আল্লাহ নিজে আমার কপালে লিখে দিয়েছেন। আর এটা তো কারো অজানা নয়। আলভি অলির সামনে হাঁটু মুড়ে বসে এক হাতে অলির কোমর জড়িয়ে ধরল, আরেক হাতে অলির হাতটা সামনে এনে সেখানে লেখা নিজের নামের উপর বৃদ্ধা আঙুল ঠেকাল। আমি তোমার শরীরে নয়, তোমার মনের দেয়ালে নিজের নাম লিখতে চাই হানিবি। যেই নামটা চোখ দিয়ে নয়, আমি মন দিয়ে অবলোকন করতে পারব। অলি কিছুক্ষণ নিশ্চুপ থেকে আলগোছে আলভির গলা জড়িয়ে ধরল। আলভির মুখ বরাবর হালকা ঝুঁকে কম্পিত কণ্ঠে বলল, তোমার নাম আমার মনে সেদিনই লেখা হয়ে গেছে, যেদিন আমি তোমার নামে 3 বার কবুল বলেছিলাম। তবে এতদিন যাবৎ সেই নামটা ঘন বরফের স্তরের নিচে ঢাকা পড়েছিল। ধীরে ধীরে তোমার ভালোবাসার উষ্ণতায় সেই বরফ গলেছে, নামটা আজ উন্মোচিত। এখন চাইলেই তুমি সেই নামটা অবলোকন করতে পারবে, একবার চেষ্টা করে দেখো। আলভি বিস্মিত নয়নে অলির দিকে তাকিয়ে আছে। বউটা এত সুন্দর করে তার সাথে কথা বলছে ভাবতেই শরীর হিম হয়ে আসছে। আলভির চাহনি দেখে অলির গালজুড়ে রক্তিম আভা ছড়িয়ে পড়ল। আলভি সময় নষ্ট না করে অলির বুকের ভাঁজে মুখ গুজল
ঠিক হৃৎপিণ্ড বরাবর কান ঠেকিয়ে শুনতে লাগল অলির হৃৎস্পন্দনের শব্দ। আলভির উষ্ণ আলিঙ্গনে অলি বেসামাল হয়ে আলভিকে শক্ত করে চেপে ধরল। আনন্দ অশ্রুতে ভরে উঠল চোখজোড়া। আলভির উষ্ণ নিঃশ্বাস যেন তার সমস্ত সত্তাকে কাঁপিয়ে তুলছে। বেশ অনেকক্ষণ এভাবে কাটানোর পর অলি আলভির চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমরা হয়তো অনেক কিছু মিস করে ফেলছি। নিচে যাওয়া উচিত। অলির কথায় আলভি মুখ তুলে তাকাল। তারপর অলির দুগালে ঠোঁট ছুঁয়ে তাকে নিয়ে রুম থেকে বের হল। গায়ে হলুদের পর্ব শেষ হতেই সবাই স্টেজের সামনে থাকা চেয়ারে বসে পড়ল। দিহান অবশ্য স্টেজে উর্মিলার পাশেই বসে আছে। অলি বাকিদের সাথে কথা বলছিল। এরই মাঝে আলভি এসে তার সামনে দাঁড়ায়। অলিকে চমকে দিয়ে তার দিকে হাত বাড়িয়ে দিয়ে গেয়ে ওঠে, গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে। অলি অবাক চোখে আলভির দিকে তাকায়। পাশে বসে থাকা ঈশা আর তিশা অলিকে আলভির দিকে এক প্রকার ঠেলে দিল। তবে অলি অপ্রস্তুত না হয়ে আলভির বাড়িয়ে দেয়া হাতটা ধরে আচমকা গেয়ে উঠল, এই মনের ঘরে এসো। আলভি খুশি হয়ে অলিকে স্টেজে নিয়ে গেল। পেছনে থেকে জড়িয়ে ধরে অলির কাঁধে থুতনি ঠেকিয়ে গাইল, একটু আড়াল হলেই কেন। অলি নাচের তালে আলভির হাত দুটো নিজের কোমরে রেখে গাইতে লাগল, এই গা ছুঁয়ে বলো। আলভি অলির হাতজোড়া নিজের বুকে ঠেকিয়ে গানের তালে সিরিয়াস কণ্ঠে বলল, এই গা ছুঁয়ে বলো, ছেড়ে যাবে না কখনো। মুহূর্তেই চারপাশ হাত তালির শব্দে মুখরিত হয়ে গেল। অলি স্টেজ থেকে নেমে আসতে চাইলেও আলভি তার হাত ছাড়ছে না। অলি জোরপূর্বক হেসে ফিসফিসিয়ে বলল, হয়ে গেছে, ছাড়ো এবার। আলভি গম্ভীর কণ্ঠে বলল, উহু হয়নি এখনো। তুমি তো আমার গা ছুঁয়ে বললেই না, আগে বলো তারপর ছাড়ব। অলির কপালে ভাঁজ পড়ল। মিনমিনিয়ে বলল, আমি তো আগেই ওয়াদা করেছি। তো এবার আমাকে ছুঁয়েও বলে ফেলো। অলি আশেপাশে চোখ বুলিয়ে নিম্নস্বরে বলল, আপনার গা ছুঁয়ে বললাম, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। কথাটা শুনে আলভির ইচ্ছা করল অলির গালে ঠোঁট ছোঁয়াতে। ভাবনা মোতাবেক অলির গালের দিকে অগ্রসর হতেই অলি বাদ সাধল, কি করছেন হু? আশেপাশে তাকান একবার। আলভি বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করে অলিকে ছেড়ে দিল। এরই মাঝে আলভি লক্ষ্য করল, অলি পুরোপুরি ভাবে তাকে তুমি করে সম্বোধন করতে পারছে না। আলভি ভাবল এই টপিকের উপর অলির একটা ভালো করে ক্লাস নিতেই হবে। পরের দিন রাত্রিবেলা এতক্ষণ যাবৎ চারদিকে আনন্দ উল্লাস থাকলেও উর্মিলা প্রস্থান করার পর যেন সবকিছুই ফিকে হয়ে গেছে। ড্রয়িং রুমে বসে আছেন বাড়ির সবাই। শাহনাজ বেগম আর উসমান মির্জার সাথে সাথে উর্মিলার কাকা কাকিমাও অশ্রু বিসর্জন দিচ্ছেন। অলি তাদের পাশে বসে সান্ত্বনার বাণী শোনাচ্ছে, আপু তো কালকেই চলে আসবে, আপনারা কাঁদবেন না। অলি আশেপাশে তাকিয়ে আলভিকে খুঁজল, কিন্তু মানুষটা উর্মিলা যাওয়ার পর থেকেই নিখোঁজ। যাওয়ার আগে ভাইকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেছে উর্মিলা। আলভির চোখে পানি না থাকলেও চোখজোড়া ভীষণ রকমের লাল ছিল, যেটা অলি লক্ষ্য করেছে। সবাই খাওয়া দাওয়া করে শুতে চলে গেল। আলভির মনের অবস্থা বুঝতে পেরে অলি তাকে খেতে ডাকেনি। আলাদা করে তার জন্য খাবার বেড়ে সেগুলো নিয়ে রুমে ঢুকল। কিন্তু আলভি রুমে নেই। অলি দোলনার দিকে এগিয়ে গিয়ে আরিশকে খুঁজল, কিন্তু আরিশও দোলনায় নেই। অলি বার দুয়েক পলক ফেলে বোঝার চেষ্টা করতে লাগল। নোমানের নানু বলেছে আলভি নাকি আরিশকে নিয়ে এসেছে। তাহলে বাপ বেটা গেল কোথায়? তার ভাবনার মাঝেই ব্যালকনির দরজা ঠেলে আলভি প্রবেশ করল। কোলে আরিশ, যার মানে দাঁড়ায় এতক্ষণ যাবৎ হয়তো বাবা ছেলে মিলে ব্যালকনিতে বসে বসে গল্প করেছে। অলি স্বস্তির নিঃশ্বাস ফেলে আলভির দিকে এগিয়ে গেল, ওকে আমার কাছে দিয়ে খেয়ে নিন। আলভি বিনাবাক্যে আরিশকে অলির কোলে তুলে দিল। অলির কোলে আসতেই আরিশ ঠোঁট ফুলিয়ে কেঁদে ওঠে। তার কান্না দেখে অলি হকচকিয়ে গেল। আলভি ম্লান হেসে বলল, ছেলেটাকে রেখে সারাদিন অনেক আনন্দ করেছ, সেই জন্যই অভিযোগ করছে। অলি সরু চোখে আলভির দিকে তাকায়, আপনি কিভাবে বুঝলেন? আলভি হাত ধুয়ে ভাত মাখাতে লাগল, আমার ছেলের ভাষা আমি বুঝব না? অলি আরিশকে নিয়ে বিছানায় গিয়ে বসল। খেয়েছ? অলি হ্যাঁ বোধক মাথা নাড়ল। আলভি প্লেটটা নিয়ে অলির সামনে এসে বসল। মিথ্যা বলছ কেন? আমি জানি তুমি খাওনি। অলি নরম চোখে আলভির দিকে তাকায়। আলভির উস্কোখুস্কো চুল আর মলিন মুখটা দেখে তার বুকের ভেতর ধক করে উঠল। আপনি কান্না করেছেন? আলভি উত্তর না দিয়ে অলির মুখের সামনে এক লোকমা ভাত ধরল। অলিও বিনাবাক্য হা করল। মুখের ভাতটুকু শেষ হতেই ফের প্রশ্ন করতেই যাবে, কিন্তু আলভি আবারও তার মুখে ভাত ঢুকিয়ে দিল। এভাবেই খাওয়া দাওয়ার পালা শেষ হল। অলি বুঝতে পারল এভাবে প্রশ্ন করলে আলভি উত্তর দেবে না। অনেকক্ষণ পর আরিশ ঘুমিয়ে গেছে।
এরই মাঝে অলি অনুভব করে আলভি তাকে নিজের দিকে টেনে নিচ্ছে। অলি তার দিকে ঘুরতেই আলভি বালিশ থেকে মাথা সরিয়ে অলির বুকে মাথা রাখল, অলিকে জড়িয়ে ধরে নিঃশব্দে কেঁদে উঠল। অলি বুঝতে পারল বোনের চলে যাওয়াতে আলভির একটু বেশিই খারাপ লাগছে। অলিও বুঝদারের মতো কোনো প্রশ্ন ছাড়াই আলভির পিঠে হাত বুলিয়ে দিতে লাগল। এদিকে দিহান উর্মিলাকে শান্ত করার চেষ্টা করছে কিন্তু পারছে না। মেয়েটা কেঁদে কেটে অস্থির। দিহান উর্মিলার চুলে থাকা ক্লিপগুলো খুলে দিতে দিতে বলল, আয়নার দিকে তাকিয়ে দেখো, তোমার মেকআপ তো নষ্ট হয়ে গেছে। দিহান এবার উর্মিলাকে নিজের দিকে ঘুরিয়ে জড়িয়ে ধরল। আমার রাগিনী রাগের বশে আমাকে খুব ন করলেও আমি সহ্য করে নেব, কিন্তু তার এই কষ্ট যে আমি সহ্য করতে পারছি না। তাকে শান্ত করার কোনো টেকনিক জানো তুমি? জানলে বলো আমাকে। দিহানের কথাটা শুনে উর্মিলা কিছুটা শান্ত হতেই দিহান আবারও বলে ওঠে, কালকে তো যাচ্ছই, তারপর তোমার যেকদিন ইচ্ছা হবে সেকদিন থেকে আসবে, আমি কিছু বলবো না, এবার অন্তত কেদোনা রাগিনী। উর্মিলার কান্না এবার সম্পূর্ণরূপে থেমে গেল। এরই মাঝে তার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে অলির নম্বর দেখে সে তাড়াতাড়ি কলটা রিসিভ করে কানের কাছে নিল। হ্যালো ভাবি, অলি অপর পাশ থেকে শান্তকণ্ঠে বলল। হুম আপু, তুমি কি এখনো কান্না করছো? উর্মিলা স্বাভাবিক গলায় বলল, না ভাবি, আমি কান্না করছি না একদম। বাড়ির সবাই কি করছে? আমি চলে আসার পর মা বাবা কি খুব কান্না করেছে? খুব করেনি, একটু করেছে। তোমার কেমন লাগছে সেখানে? আমার ভালোই লাগছে ভাবি। আচ্ছা ভাইয়া কোথায়? তোমার ভাই পাশেই আছে, কথা বলবে? হ্যাঁ দেও। অলি আলভিকে কথা বলতে বলল, কিন্তু আলভি আগের মতোই অলিকে জড়িয়ে ধরে মুখ লুকিয়ে রাখল। অলি উপায়ন্তর না পেয়ে বলল, সরি আপু, তোমার ভাই ঘুমিয়ে গেছে। উর্মিলা ছোট্ট শ্বাস ফেলে বলল, থাক তাহলে, ডেকো না। তুমি একটু ভাইয়ার দিকে খেয়াল রেখো ভাবি। সে মুখ ফুটে কিছুই বলবে না, কিন্তু একা একা কষ্ট পাবে। আমাকে না বললেও আমি জানি ভাইয়া আমাকে খুব ভালোবাসে। আর জানো তো আমিও তাকে খুব ভালোবাসি। লাউড স্পিকারে থাকায় আলভি ও উর্মিলার কথা শুনতে পেয়েছে। অলি আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল। রা বিছানার একপাশে শুয়ে আছে। কিছুক্ষণ যেতেই নোমান ওয়াশরুম থেকে বের হতেই রা শোয়া থেকে উঠে বসল। আপনি কি খুব টায়ার্ড? নোমান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই রা বলে উঠল, না মানে, টায়ার্ড না হলে একটু কথা বলতাম এই আর কি। হুম বলো।
সেদিনের পর 4 সপ্তাহ কেটে গেল। এসব কিছু প্রকৃতির উপর প্রভাব না ফেললেও মির্জা পরিবারের উপর ব্যাপক প্রভাব ফেলেছে। গতকালকেই ইয়াদ আর রূপসার কেসটা যান্ত্রিক ত্রুটি হিসেবে ঘোষণা করে ক্লজ করে দেয়া হয়েছে। ফরেনসিক থেকে জানা গেছে গাড়ির ইঞ্জিনে সমস্যা থাকার কারণেই গাড়িতে আগুন লেগে গিয়েছিল। আর সেটার সূত্র ধরেই গাড়িটা কন্ট্রোল হারিয়ে ঝিলের পানিতে গিয়ে পড়েছিল। ইয়াদ আর রূপসার কথাটা কোনোভাবে দাদুম্মিও জেনে যায়, যার কারণে তৃতীয়বারের মতো সে স্ট্রোক করে। তাকে নিয়েও বেশ ছোটাছুটি করতে হয়েছে। নুরুন্নাহার স্বাভাবিক হয়েছে বললে ভুল হবে। একমাত্র সন্তানকে হারিয়ে সে যেন পাথরে পরিণত হয়েছেন। তার উপর সেদিন ছেলেকে ওভাবে বলাতে তার মনটা প্রতি মুহূর্তে বিষিয়ে ওঠে। শেষ সময়ে সে কেন ওভাবে বলেছিল ছেলেকে? কেন থেকে যেতে বলেনি? কেন বলেনি, চল আমরা আবার শুরু থেকে শুরু করি, সবকিছু ভুলে গিয়ে নতুনভাবে শুরু করি? তার তো ইচ্ছা করেছিল ছেলেকে আটকাতে, তবুও কেন আটকাতে পারল না? নুরুন্নাহার হঠাৎ কেঁদে উঠতেই অলি তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। তার কান্না দেখে অলির নিজেরও কান্না পায়। একজন মা হওয়ার সুবাদে সে যেন নুরুন্নাহারের কষ্টটা গভীরভাবে অনুভব করতে পারে। নুরুন্নাহারকে কষ্ট দিতে চায়নি বলেই তো ইয়াদকে সে ক্ষমা করে দিয়েছিল। তবুও কেন এমনটা হলো? একেই কি বলে, কর্মের ফল বাতাসে নড়ে? সন্তান হারানো মাকে শোনানোর মতো কোনো সান্ত্বনার বাণী নেই অলির ঝুলিতে। সে শুধু পারবে মাথায় হাত বুলিয়ে দিতে। রাত 9টার দিকে আলভি বাড়িতে ফেরে। উর্মিলার বিয়ের পর থেকেই আলভি আগের শিডিউল ফলো করছে। একবার অফিস তো আরেকবার হসপিটালে ছুটেই তার দিন পেরিয়ে যায়। নিত্যদিনের অভ্যাস অনুযায়ী আলভি বাড়িতে আসতেই অলি তার জন্য শরবত বা কফি বানিয়ে আনে। আজও তার ব্যতিক্রম হল না। আগে বারণ করলেও এখন আলভির কাছে ব্যাপারটা ভালো লাগে। ফ্রেশ হয়ে এসে আলভি অলির উদ্দেশ্যে বলল, আগামীকাল শ্বশুরবাড়িতে যাচ্ছি, আমি অনেক এক্সাইটেড। কথাটা শুনে অলির মনটা খারাপ হয়ে গেল। আলভিও কথাটা বলার পর আফসোস করতে লাগল। এক্সাইটেড হয়ে আর কি হবে, যেখানে শ্বশুর শাশুড়িই নেই? আলভি প্রসঙ্গ পাল্টে বলল, তুমি কিন্তু পড়াশোনা একদমই করছো না। আমার তো ভয় হচ্ছে আবার না ফেল করে আমাকে লজ্জায় ফেলে দেও। অলি ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, ফেল করার মতো খারাপ স্টুডেন্ট নই আমি। পূর্বে ফেল করার কোনো রেকর্ডও নেই। আলভি হেসে উঠল, আচ্ছা পাস করলে তোমাকে একটা কিছু গিফট করব। অলির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সত্যি? কি গিফট করবে হুম? সেটা পাশ করার পরেই জানতে পারবে। অলি মুখ কুঁচকে আলভির দিকে এগিয়ে গেল। এখনই বলো না। না, বলো না প্লিজ। আলভি দুষ্ট হেসে অলিকে পেছনে থেকে জড়িয়ে ধরে তার পেটে হাত রেখে হিসহিসিয়ে বলল, একটা ছোট্ট রাজকুমারী গিফট করব। অলির চোখ বড় বড় হয়ে গেল। এক মুহূর্ত অপেক্ষা না করে আলভির হাত সরিয়ে দিয়ে কয়েক কদম সরে গিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, একদম না। আলভি হাসি চেপে রেখে বলল, গিফট পছন্দ হলো না? না, চাই না আমার গিফট। তোমার গিফট তুমি নিজের কাছেই রাখো। কথাটা বলেই অলি একছুটে রুম থেকে বেরিয়ে গেল। অনেকদিন পর আজকে রাতের খাবারটা পরিবারের সবাই একসাথে খেল। উর্মিলা আর দিহান আজকেই এসেছে। অলির পরীক্ষা দিতে যাওয়ার সুবিধার্থে আলভি তাকে নিয়ে তাদের বাড়িতে যাবে। একদম পরীক্ষা শেষ হলে আসবে। ততদিন উর্মিলা আর দিহান এই বাড়িতেই থাকবে। নইলে বাড়িটা একদম শূন্য হয়ে যাবে যে। পরীক্ষা দিয়ে বের হয়ে প্রিয় মুখটা দেখে অলির সমস্ত ক্লান্তিভাব কেটে গেল। তার অপেক্ষাতেই গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আলভি, পরনে ব্রাউন রঙা শার্ট। কোলের মাঝে আরিশ ঘুমিয়ে আছে। অলি কাছে আসতেই আলভি এক হাতে পকেট থেকে রুমাল বের করে অলির কপালে জমে থাকা ঘাম মুছে দিল। প্রশান্তিতে অলির ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে উঠল। ভালোই গরম পড়ছে, বাইরে দাঁড়িয়ে আছো কেন? উত্তরে আলভি গাড়ির দরজা খুলে দিয়ে বলল, কিছুক্ষণ আগেই বের হয়েছি। ভাবলাম তুমি যদি আমাকে না দেখে ঘাবড়ে যাও। অলি ঠোঁট উল্টে বলল, আমি বাচ্চা নই জনাব, উল্টো এক বাচ্চার মা। হুম জানি, লিটল হানিবি। ইউ আর ভেরি ম্যাচিওর্ড। আপনি কি ঠাট্টা করলেন? কই না তো। আমি তো ভুলেই গেছি গত পরীক্ষার দিন আপনি আমাদেরকে না দেখতে পেয়ে কেঁদেই ফেলেছিলেন। অলি এবার ভারী লজ্জা পেল। লোকটা সবসময় তাকে লজ্জায় ফেলে দেয়। হ্যাঁ, গত পরীক্ষার দিন সে বের হয়ে আলভিকে না দেখতে পেয়ে একটু ইমোশনাল হয়ে গিয়েছিল। তাই বলে এভাবে বলবে? উঠুন বিবিজান, খুব ক্ষুধা লেগেছে। অলি বিনাবাক্যে গাড়িতে উঠে বসল। আরিশকে অলির কোলে দিয়ে আলভি ড্রাইভিং সিটে বসতেই অলি দোয়া দুরুদ পড়তে লাগল। আলভি একটা শ্বাস ফেলে গাড়ি স্টার্ট দেয়। ইয়াদ আর রূপসার সেই ঘটনার পর অলি গাড়িতে উঠতে ভয় পায়।
সে অবশ্য জানে যার হায়াত যতদিন আছে সে ততদিনই বাঁচবে, তবুও মানুষের মন বলেও একটা কথা আছে। রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে তারা বাড়িতে ফিরে আসে। মাগরিবের নামাজ আদায় করে অলি কিচেনে গেল। কফি আর নাস্তা বানিয়ে রুমে এসে দেখল আলভি আর আরিশ রুমে নেই। আলো। আরিশের নাম ধরে ডাকতে ডাকতে অলি ডানপাশের খোলা বারান্দা এলো। এখানে এসে দেখল আরিশকে কোলে নিয়ে আলভি বসে আছে। এই এতক্ষণ যাবৎ ডাকছি শুনছ না? আলভি বাইরের দিকে তাকিয়ে বলল, হু, শুনেছি। তাহলে উত্তর দিচ্ছিলে না কেন? তুমি তো ছেলেকে ডাকছিলে, আমি উত্তর দেব কেন? অলি থতমত খেয়ে গেল। সে মূলত আলভিকেই ডাকছিল, আরিশকে নয়। আরিশ কি কথা বলতে পারে নাকি? আলভির তো বোঝা উচিত ছিল, তাই না? অলি হাতে থাকা নাস্তার ট্রেটা ছোট্ট টেবিলটার উপর রাখতেই লোডশেডিং হল। অলি অবশ্য ঘাবড়াল না, পাশে তো আলভি আছেই, তার উপর আজকে চাঁদনী রাত। খোলা বারান্দা দিয়ে বাতাস আসছে। কফির মগটা আলভির হাতে দিয়ে অলি সামনের চেয়ারে বসে পড়ল। নামাজ পড়তে বলেছিলাম, পড়লে না কেন? আলভি উত্তর দিল না। অলি বুঝে উঠতেই পারে না, এই নামাজের কথা বললেই আলভি এমন চুপ হয়ে যায় কেন? অলি জোরও করতে পারে না, আর যাই হোক স্বামীকে জোর করাটা মানায় না। আর আল্লাহর ইবাদত তো মন থেকে করতে হয়। সে শুধু তাগাদা দিতেই পারবে, জোরজবরদস্তি করতে পারবে না। আলভি একদৃষ্টিতে বাগানের দিকে তাকিয়ে কফির মগে চুমুক দিচ্ছে। ইদানিং অলি বেশ দারুণ কফি বানায়। তোমার পছন্দের গোলাপ গাছগুলো কেটে ফেললে কেন? আলভির প্রশ্নে অলি কিছুক্ষণ নীরবতা পালন করে বলল, আলোর আর তোমার তো গোলাপে অ্যালার্জি, সেই জন্যই। অলি একবার বাগানের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। এবার এসেই বাড়ির কেয়ারটেকারকে দিয়ে অলি বাগানের সব গোলাপ গাছ কেটে ফেলেছে। গোলাপের পরিবর্তে লাগিয়েছে বিভিন্ন ফল আর গন্ধহীন ফুলের গাছ, যেগুলোতে মূলত আলভি বা আরিশের সমস্যা হবে না। এরই মাঝে অলি বলে ওঠে, আমি যে তোমাকে নামাজ পড়তে বলি তাতে কি তুমি বিরক্ত হও? আলভি উত্তর দিল না। তুমি বিরক্ত হলে আমি আর বলবো না। আলভি এবারও নিশ্চুপ। আমি আসলে পরকালেও তোমার সাথে থাকতে চাই, সেই জন্যই এতবার বলি। আলভি এবার গম্ভীর গলায় বলল, নামাজ পড়লেই কি পরকালে আমরা পুনরায় মিলিত হতে পারব? মা বলতেন, সব নামাজিরাই যে জান্নাতি হবে তেমন নয়, তবে সব জান্নাতিরাই নামাজি থাকবে। কারণ নামাজ বেহেশতের চাবি। চাবি ছাড়া কি বন্ধ দরজা খোলা যায়? আলভি প্রতিউত্তর করল না। বারান্দা জুড়ে নেমে এলো নিস্তব্ধতা। বেশ অনেকক্ষণ পর আলভি হাতের মগটা টেবিলের উপর রেখে অদ্ভুত গলায় প্রশ্ন ছুড়ল, সেদিন কাকিমা বললেন খুব নীরা নাকি জান্নাতে যেতে পারবে না, এটা কি সঠিক? অলি চমকিত নয়নে আলভির দিকে তাকায়। আলভি হঠাৎ এমন প্রশ্ন করছে কেন? আচ্ছা বৌজান, কোনো ইবাদত সাধনা করেই কি তারা জান্নাতে যেতে পারবে না? আলভির অসহায় কণ্ঠ শুনে অলির বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। অজানা আতঙ্কে গলা শুকিয়ে এলো। কি হয়েছে তোমার? এসব কেন জানতে চাইছ? আলভি শ্বাস ফেলে বলল, এমনি, জানতে মন চাইল তাই জিজ্ঞেস করলাম। আই থিঙ্ক কাকিমা ঠিকই বলেছিলেন। তাছাড়া আমি মনে করি নীরা নামাজ পড়লে নামাজকে অসম্মান করা হয়। আলভি উঠে দাঁড়াতেই অলি বলে উঠল, এমন অনেক যোদ্ধারা ছিল যারা ধর্ম প্রতিষ্ঠা, দেশ রক্ষা এবং পরিবার রক্ষার্থে যুদ্ধের ময়দানে প্রাণ নিয়েছেন। অপরাধের সর্বোচ্চ শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ড তো কার্যকর করা হয়। সেখানে তো মানুষকে এক প্রকার নই করা হয়, তাই না? তাহলে ন করলেই যে জাহান্নামে যাবে সেটা সবক্ষেত্রে সঠিক নয়। আগে দেখতে হবে সে নটা কেন করল। ন করা জঘন্যতম অপরাধ। কিন্তু আল্লাহ তো ক্ষমাশীল। কে বলতে পারে ক্ষমা চাইলে হয়তো তিনি নিকেও ক্ষমা করে দিতে পারেন। তার কাছে যে অসম্ভব বলে কিছুই নেই। আর ক্ষমা চাইতে হলে তো নামাজ পড়তেই হবে। আলভি থমকে গেল। শান্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল অলির দিকে। অলি অজান্তেই তার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। অলি, এরপর থেকে আমিও নামাজ পড়ব ইনশাআল্লাহ। আলভির কথা শুনে অলি ভীষণ খুশি হল। আলভি ঘুরে এসে অলির সামনে দাঁড়াল। আরিশকে অলির কোলে রেখে অলির মুখখানা দুহাতের আজলায় নিয়ে অলির কপালে ঠোঁট ছোঁয়াল। মৃদুস্বরে বলল, আমার অন্ধকারে নিমজ্জিত ভুবনে তুমি একমাত্র উজ্জ্বলতার উৎস, যার আলো আমার পথকে আলোকিত করেছে। তুমিই সেই ভুল, যে ভুল করে আমার কখনো আফসোস হয়নি, যে ভুল আমি আরও অসংখ্যবার করতে চাই। খুব ভালোবাসি তোমাকে, হানিবি। অলি আলভির গালে ঠোঁট ছুঁয়ে নরম স্বরে বলল, ধন্যবাদ আমার জীবনে আসার জন্য, আমাকে আগলে রাখার জন্য, আমাকে এতটা ভালোবাসার জন্য, সবকিছুর ঊর্ধ্বে গিয়েও আমার হাত না ছাড়ার জন্য।
একটি ভুলকে সঠিকের মর্যাদা দেওয়ার জন্য। আমিও তোমাকে খুব ভালোবাসি, স্বামীজান। এরই মাঝে বিদ্যুৎ চলে এলো। আরিশ কেঁদে উঠতেই অলি তাকে নিয়ে বেডরুমের দিকে হাঁটা ধরল। আলভি বাগানের দিকে তাকিয়ে বুকে হাত বেঁধে একটা লম্বা শ্বাস নিল। ঘাড় কাত করে আপনমনেই বলল, এমন কিছু আছে যা তুমি কখনোই জানতে পারবে না হানিবি। লাবিবকে আমি করেছি, রিফাতের লাশ কবর থেকে তুলে এনে টুকরো টুকরো করেছি। আর পরিশেষে ইয়াদ আর রূপসা, তুমি ওদেরকে ক্ষমা করে দিতে পারলেও আমি পারিনি। ওরা ক্ষমা পাওয়ার যোগ্য ছিল না। ওরা বেঁচে থাকলে আমি স্বস্তি পেতাম না। সর্বদা ভয়ে ভয়ে থাকতে হতো। আমি জানি না পরকালে আমার স্থান কোথায় হবে, কিন্তু আমি আমার পাপের ভাগিদার তোমাকে বানাতে পারবো না হানিবি। তুমি পবিত্র, আমি শুধু সেই পবিত্রতার ছায়াতলে একটু আশ্রয় প্রার্থী। আমার জন্যই তোমাকে সব হারাতে হয়েছে, আমি শুধু চাইব পরকালে তুমি সেই সব কিছু ফেরত পাও। একটি সদ্য জন্মানো শিশুর ন্যায় নিষ্কলঙ্ক থাকো। আমি তোমার জীবনে কলঙ্ক হয়ে যেন না আসি। সমাপ্ত।